রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি প্রত্যাশা। শুরু করছি আমাদের সান্ধ্যকালীন বিশেষ অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধ 2026। আমার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ভাস্কর ধর। দাদা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার তোমাকে, নমস্কার আমাদের সমস্ত দর্শকদের। এক্সপ্রেস নিউজের নির্বাচন ভিত্তিক এই বিশেষ অনুষ্ঠান বাংলার ভোটযুদ্ধে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, একটু একটু করে সময় তো একেবারে ফুরিয়ে এসছে। প্রথম দফা নির্বাচনের দিন ঘনিয়ে এলো এবং প্রচারও জোর কদমে চলছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণের পশ্চিম অঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রথম দফাতেই কিন্তু ভোট হয়ে যাবে এবং সেই ভোট সূচনা পর্বে এই মুহূর্তের পরিস্থিতি কেমন এক এক করে আমরা জেলাভিত্তিক আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জেনে নেব ঠিক কী পরিস্থিতি রয়েছে। আজ আমরা নজর রাখব পশ্চিম বর্ধমানের দিকে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, জলপাইগুড়ি এই জেলাগুলোয় আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। একই সঙ্গে আপনারা জানেন যে প্রচার জোর কদমে চলছে। আজ এই রকমই প্রত্যাশা। প্রচার আমরা লক্ষ্য করেছি আসানসোলে যোগী আদিত্যনাথের রামপুরহাটে তিনি প্রচার করেছেন দলীয় প্রার্থীর হয়ে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী দু জায়গায় প্রচার করলেন। আমরা দেখলাম যে পুরুলিয়ার মানবাজারে, দুর্গাপুরের ফুলঝোরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথা ভাঙায়। তো এই বিষয়গুলো যেমন থাকবে তার পাশাপাশি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদের অঞ্চলের ভোট পরিস্থিতি কেমন রয়েছে তার হাল হকিকত জানার চেষ্টা করব। আসানসোলে যোগী আদিত্যনাথ আজ প্রচার করলেন, তাই তো? একদম। তারপর আজ যোগী আদিত্যনাথ আসানসোলে ভোট প্রচারের পর তিনি ছিলেন বীরভূমের রামপুরহাটে। সেখানে তিনি বিশেষ কিছু বক্তব্য দিয়েছেন এবং সেখানে ঢল ছিল মানুষের এবং সেখানে প্রচুর মানুষ ছিল। বারাবণী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে সালানপুর ব্লকের আছড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ জনসভা। এই সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দলের পক্ষে ভোট প্রার্থনা করে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ও সুশাসনের বার্তা তুলে ধরেন। উপস্থিত জনসমাগমের রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়। এ বিষয়ে কি বলবেন দাদা? দেখো, আমি কিছু বলার থেকে বেশি ভালো হচ্ছে যোগীজি প্রচারে এসে ঠিক কী বললেন সেইটা আমরা শুনিনি। স্থানীয় মানুষজনের উৎসাহ উদ্দীপনা কতখানি ছিল সেটা দেখার চেষ্টা করি। যোগী আদিত্যনাথ। বারাবণী বিধানসভায় বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয় সালানপুর ব্লকের আঁচড়া হাই স্কুল মাঠে। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন। বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন এবং পরিবর্তনের আহ্বান জানান। সভাস্থলে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। স্থানীয় নেতৃত্ব মঞ্চে উপস্থিত থেকে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তা দেন। সভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পুলিশ মোতায়েন ছিল। অরিজিৎ রায় নিজের বক্তব্যে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি ভোটারদের সমর্থন কামনা করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং শেষে সমর্থকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তো দেখলাম আমরা যোগী আদিত্যনাথের সভা,
এবং এই সভায় চোখে পড়ছে মানুষের ঢল, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। এবং এছাড়াও আজ বঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো। না আমি একটুখানি বিষয়টা বলি প্রত্যাশা, যেটা হচ্ছে আমরা তো যোগী আদিত্যনাথজিকে কেন্দ্র করে মানুষের মধ্যে কতখানি উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল সে সংক্রান্ত একটা প্রতিবেদন দেখলাম। যোগী আদিত্যনাথ আসানসোলে সালানপুরে ঠিক কী বললেন সেটা যদি সম্ভব হয় একবার শুনে নেব, তারপর আমরা বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে এসআইআরকে ইস্যু করে শাসক দল কিন্তু মারাত্মকভাবে সুর চড়িয়েছে। এ সংক্রান্ত কিছু আপডেটও আছে, সেটা জানাবো। তবে তার আগে একটু দেখে নিই যোগী আদিত্যনাথ যে সালানপুরের জনসভা থেকে জনসাধারণের উদ্দেশ্যে ঠিক কি বললেন। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में डबल इंजन डबल स्पीड से करेगा, बुलेट की स्पीड से करेगा, इस विश्वास के साथ आप सबका मैं आह्वान करता हूं। और जीत राय को भारी बहुमत से विजयी बना के भेजेंगे ना सभी लोग? दोनों हाथ उठा करके बोलो मेरे सामने, सभी लोग जिताएंगे, भारी बहुमत से विजयी बनाएंगे, आशीर्वाद मिलेगा ना? ये पीछे में जो लोग खड़े हैं, दीवार के ऊपर जो खड़े हैं, सबका ये हेलीपैड के अगल बगल कितने लोग खड़े हैं और जीत राय को विजयी बना के भेजेंगे? दोनों हाथ पा करके मेरे साथ बोलेंगे भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे, जय श्री राम, जय श्री राम। আপনাদের যে কথা বলছিলাম, যে প্রচার তো জোর কদমে চলছে, উত্তরবঙ্গকে পাখির চোখ করে নিয়েছে দুই পক্ষই, শাসক এবং বিরোধী। এবং এর মধ্যেই আজ সন্ধেবেলায় সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান যে ট্রাইব্যুনালে যাদের নাম পরবর্তীতে বিচারের জন্য পাঠানো হয়েছিল, একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে নির্বাচনের ঠিক দুদিন আগে, অর্থাৎ 23 তারিখ যেখানে নির্বাচন রয়েছে সেখানে 21 তারিখে একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে প্রথম দফার, এবং আবার 29 তারিখের দুদিন আগে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট যা কিনা দ্বিতীয় দফার নির্বাচনের জন্য। এবং এই খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেন। এর পাশাপাশি আপনাদের বলতে চাইব, দেখুন এসআইআরকে ইস্যু করে শাসক দল সুর চড়িয়েছে আপনারা জানেন। আগাগোড়াই মাথাভাঙায়, কোচবিহারের মাথাভাঙায় আজ প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে ঠিক কি বললেন দেখুন। ষাট লক্ষ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে রাস্তা থেকে সুপ্রিম কোর্ট 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিও যারা আছেন তাদের নামও আজ হোক বা কাল হোক তোলা হবে। বিজেপি ভাবছে তাদের ভোটাধিকার হরণ করে তাড়িয়ে দেবে। বল, তোমাদের দিল্লি থেকে মানুষ তাড়িয়ে দেবে। তোমরা দেশটাকে শেষ করে দিয়েছো, দেশটাকে ধ্বংস করে দিয়েছো, মানুষের উপর অত্যাচার করছো। দেখছেন না নওদা জ্বলছে, নওদা জ্বলছে, সেখানে ডিএমকে। আমি বাদ বাকিটা বললাম না, বুঝে যাবেন। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায় উত্তরবঙ্গে জনসভা করছেন, প্রচার করছেন, তখনই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুরুলিয়ার মানবাজারে যেমন জনসভা করলেন, দুর্গাপুরের ফুলঝোড়েও জনসভা করলেন। পুরুলিয়ার মানবাজারে শুভেন্দু অধিকারীর কণ্ঠে শোনা গেল
যদি ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয় তাহলে মানুষ ঠিক কি কি সুবিধে পাবেন? পুরুলিয়ার অনেকগুলো সমস্যার মধ্যে পানীয় জল একটা গুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষ করে এই গ্রীষ্মের সময়টায়। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ার মানবাজারে ঠিক কি বললেন এটা এই মুহূর্তে তুলে ধরবো। তার পাশাপাশি দুর্গাপুরে কি বললেন তা জেনে নেব আমাদের প্রতিনিধির কাছে। প্রথমে পুরুলিয়ার মানবাজারে শুভেন্দু অধিকারী। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে 15,000 টাকা এককালীন পাবেন। বার্ধক্য ভাতা এবং অন্যান্য সমস্ত ভাতা এখন পান 1000 টাকা। ভারত সরকার 800, রাজ্য সরকার 200। 1 জুন থেকে পশ্চিমবঙ্গের বিজেপির সরকার দেবে 1200, দিল্লি থেকে আসবে 800, 2000 টাকা করে আপনারা পাবেন। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব 3100 টাকা কুইন্টাল। মাঠ ছাড়ে কেউ থাকবে না, সার দেব সমবায়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় বাড়ি প্রতি 80,000 টাকা দেবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার। সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী সূর্য ঘরে, ইলেকট্রিকের বিল আর আসবে না। কতবার বলেছে মমতা ব্যানার্জি জল খাওয়াবো, কতবার বলেছে জল খাওয়াবো। 2011-তে বলেছে বাঁকুড়া পুরুলিয়ায় জল আসবে, 14-তে বলেছে জল খাওয়াবো। আমি নেমে কথা বলবো ভাই, বক্তৃতার বলে বক্তৃতাটা কি করে নমস্কার। আপনাদের এখানে জল আসেন, জল জীবন বিষয় 27,000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছে। তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কিনা বলুন? তাড়াবেন? বিজেপিকে আনুন, 6 মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে। আমরা পুরুলিয়ার মানবাজারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম। আজ শিল্পনগরী দুর্গাপুরে ফুলঝোরে জনসভা ছিল। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো একটু পরে। তবে এই মুহূর্তে আমরা চলে যাব পূর্ব বর্ধমানে, নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানে আপনারা জানেন যে 16টি বিধানসভা আসন রয়েছে এবং এই 16টি বিধানসভা আসনের মধ্যে 7টি সংরক্ষিত। কালনা বিধানসভা আসন এবং এই আসনে মূল সমস্যা কি রয়েছে সামগ্রিকভাবে পূর্ব বর্ধমানের এবং তার পাশাপাশি বিশেষ করে কালনা, এখানকার পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক, আমরা তাকে স্বাগত জানাবো, রীতা ভট্টাচার্য। রীতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। রীতা, প্রাথমিকভাবে যেটা জানতে চাইবো যে কালনা বিধানসভা, এখানকার মানুষের মূল সমস্যাটা কি এবং সেই সমস্যা মানুষের চাহিদা এই মেটানোর ক্ষেত্রে যারা বিধায়ক ছিলেন তারা কতখানি সচেষ্ট ছিলেন, মানুষের আশা প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে, আক্ষেপ কি রয়েছে, এই বিষয়গুলোতে একটু প্রাথমিকভাবে আলোকপাত করো। কালনা বিধানসভায় যিনি বিধায়ক রয়েছেন মানে ছিলেন, তিনি 5 বছর বিধায়কের আসনে ছিলেন। তবে কালনা বিধানসভার মানুষের প্রথম যেটা হচ্ছে দাবি এবং যেটা আক্ষেপ, যেটা হচ্ছে আপনার আশা, সেটা হচ্ছে কালনা শান্তিপুর ব্রিজ। এটা একটা দীর্ঘদিনের একটা ঝামেলার ব্যাপার, আজ থেকে নয়। এই ব্রিজের স্যাংশন এবং ব্রিজ নিয়ে একটা মিটিং হয়েছিল, সেটা সিপিএম এর সময় ছিল। সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত এই ব্রিজ নিয়ে টালবাহানা চলে আসছে এখনো। তো বেশিরভাগ জমিদাতারা ব্রিজের জন্য জমি দিয়েও দিয়েছে, কিন্তু কিছু সংখ্যক জমিদাতা আছেন যারা এখনো পর্যন্ত ব্রিজের জন্য কোনো জমি দিতে রাজি নয়। কারণ তারা বলতে চাইছে তাদের সেটা বসত বাড়ি এবং সেখানে যারা বসবাস করছেন তারা এমন কিছু ধনী ব্যক্তি নন, তারা দিন আনা দিন খায়, চাষি কৃষক এই ধরনের মানুষ এখানে বসবাস করে। তো তারা বলতে চাইছে আমরা যদি এই বাড়িটা কম দামে বা এই জায়গাটা আমরা কম দামে দিয়ে দিই সরকারকে, সরকার যেই দাম দিচ্ছে এই জমির সেই অনুযায়ী আমরা কিন্তু কোনোভাবেই বাইরে জায়গা কিনে বাড়ি করতে পারবো না।
তাই কিছু সংখ্যক মানুষের জন্য ওই ব্রিজটি আটকে আছে। সেই নিয়ে প্রায় দিনই বিরোধীদের একটা আক্রমণ, যেটা হচ্ছে ব্রিজ হয়নি। আরেকটা হচ্ছে কালনাতে রাস্তাঘাট খুব একটা ভালো নয় এবং জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ, কারণ যখনই বর্ষা হয় সঙ্গে সঙ্গে বেশ কিছু অংশতেই, বেশিরভাগ কিছু এলাকাতেই, মানে কিছু ওয়ার্ডে হাঁটু অবধি জল জমে থাকে এবং সেই জল নামার জন্য অনেক সময়ের ব্যাপার। এবং আরেকটি ব্যাপার হচ্ছে কালনাতে একটি পুরশ্রী মঞ্চ আছে, যেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় এখানে। তো সেই মানে ওই অনুষ্ঠান হলটার অবস্থা প্রায় ভঙ্গুর এবং আরো নানা রকম আক্ষেপ আছে। যেমন হচ্ছে কালনা যে ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, মোটামুটি বললেই চলে, না বললেই নয়। যেটা হচ্ছে এখানে লঞ্চ আছে এবং কিছু বোর্ড আছে। তবে এখানকার মানুষের দাবি, যদি বেশিরভাগ গাড়ি এখানে এসে লোড হয়ে থাকে তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে তাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এ তো গেল এক সমস্যা। এবং একটা বিষয় দেখো রিতা, সেটা হচ্ছে যে বর্ধমানের কথাই বলছি, যেখানে কৃষি কর্মসংস্থানের একটা অন্যতম ভূমিকা রাখে এবং এই কৃষি জমি রক্ষা বনাম শিল্পায়ন, এটা কিন্তু এবারের নির্বাচনের ইস্যু। তোমার ওই কালনা বিধানসভা, তার পাশাপাশি যদি সামগ্রিকভাবে পূর্ব বর্ধমানের কথা বলতে চাও, তাহলে এই শিল্পায়ন আর কৃষি জমি সংক্রান্ত সমস্যা এবারের নির্বাচনে আদৌ কি কোনো ইস্যু? হ্যাঁ, হ্যাঁ, সেটা বলা যেতে পারে, কারণ কালনাতে বা পূর্বস্থলী বিধানসভা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ এবং তার সঙ্গে রয়েছে মন্তেশ্বর বিধানসভা। সেই বিধানসভাগুলোতে একই মানে সাধারণ মানুষের একই রকম প্রবলেম, তারা একই প্রবলেম দাবি করছে। কর্মসংস্থান নেই এখানে, কোনো শিক্ষিত মানুষের কোনো চাকরি নেই। তারপর হচ্ছে আপনাদের যে চাষাবাদ যেখানে এখানে হয়, সেখানে তারা ন্যায্য মূল্যে চাষাবাদ করতে পারছে না, সারের দাম বৃদ্ধি হচ্ছে। তার সঙ্গে এই যে ব্যাপক পরিমাণে যে আলুর একটা ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু চাষিদের মনে বিশাল একটা আক্ষেপ থেকে গেল, যে প্রচুর আলু কিন্তু তারা মাঠেতেই নষ্ট করে ফেললো। এমনকি স্টোর মালিক যারা আছে তারা কিন্তু এতটাই মানে আলুর এবার মানে আলু তৈরি হয়েছে যে সে আলুগুলোকে যে স্টোর করবে সেই সময় পর্যন্ত চাষিদের দেয়নি। চাষিদের ক্ষেত্রে বিশাল একটা আক্ষেপ রয়েছে, চাষিদের দিকে সরকার তাকাচ্ছে না, স্থানীয় বিধায়কেরা চাষিদের দিকে তাকাচ্ছে না। দেখো রিতা, একটা বিষয় যে এবার যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে, আমাদের রাজ্যের যা প্রয়োজন তার প্রায় দ্বিগুণের থেকেও বেশি আলুর উৎপাদন হয়েছে এবং কেজি প্রতি বা বস্তা প্রতি যে দরে আলু বিক্রি হচ্ছে তার থেকে মাঠে আলু ফেলে রাখাটাই সুবিধের, কারণ কৃষকরা দাম পাচ্ছেন না। এর পেছনে মজুত করার একটা সমস্যা যেমন রয়েছে, গুদামজাতকরণ এবং প্যাকেজিং, যাবতীয় খরচ সমস্ত কিছু মিটিয়ে যে দাম চাষিরা পাচ্ছেন তা তাদের কৃষি খরচটাকেই অন্তত তুলতে দিচ্ছে না। এক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য, সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকা, এই সমস্ত নিয়ে কৃষকদের মধ্যে কোনো হতাশা, কোনো আক্ষেপ এবং বিধায়কের তরফ থেকে কোনো আশ্বাস বা বিরোধীরা এটাকে কোনোভাবে ইস্যু করছেন কিনা, এটা একটু কিছু বলবে? হ্যাঁ, বিরোধীরা এটাকে ইস্যু করছে, কারণ হচ্ছে প্রথমত যারা আলু চাষি মানে যারা কৃষক, তারা বস্তার যে এত দাম দিয়ে তারা বস্তা কিনেছে, যেই বস্তাটা 8 বছরে ছিল 10 টাকা থেকে 15 টাকা, সেই এক একটি বস্তার দাম হয়ে গেছিল এইবারে 30-35 টাকা। সেক্ষেত্রে তারা যে বস্তা কিনে তার মধ্যে লেবার দিয়ে আলু স্টোর করবে এবং সেটাকে আবার বয়ে নিয়ে যাবে স্টোরে, সেই দাম তারা পাবে না বলে তারা আলুগুলোকে ফেলে দিয়েছে। কিন্তু এখানকার যারা বিরোধী বিধায়ক মানে যারা বিরোধী নেতা আছে, বিরোধী দল আছে, তারা কিন্তু এটাকে বিশালভাবে ইস্যু করছে, কারণ তারা একটাই কথা বলতে চাইছে যে সরকার এই কৃষকদের দিকে এখনো পর্যন্ত তাকাচ্ছে না, তাদের জন্য কোনো রকমের কোনো উন্নয়নমূলক কাজ করছে না এবং তাদের যে এই যে আলুতে যে এতটা ধস নেমে গেছে এক একজন কৃষকের, আমাদের বর্ধমানেতেই এক কৃষক মারা গেছে এই আলুর ধসের কারণে, সে আত্মহত্যা করেছিল। তো সেই ক্ষেত্রে যে রাজনৈতিক বিরোধী দল রয়েছে তারা কিন্তু একটা কথা বলছে যে এখানে যারা স্থানীয় বিধায়ক রয়েছেন যেই বিধানসভাতে, তারা কিন্তু চাষিদের দিকে এখনো পর্যন্ত তাকায়নি, এমনকি যে চাষিটি মারা গেল, আত্মহত্যা করলো, তার বাড়িতেও কিন্তু কোনো বিধায়কই যায়নি। তাই তারা এটাকে একটা বড় ইস্যু করছে। একটা ক্ষোভ অন্তত জনমানুষের রয়েছে, এটা তোমার কথা থেকে যেটুকু বুঝতে পারছি। আর শেষ প্রশ্ন তোমার কাছে যা আমি রাখতে চাই বরিতা, সেটা হচ্ছে যে পূর্ব বর্ধমানে
মোট 16টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 7টি আসন সংরক্ষিত। খুব স্বাভাবিকভাবেই তপশিলি জাতি বা জনজাতির উন্নয়ন বা সংখ্যালঘু তপশিলি জাতি উপজাতি উন্নয়ন, এই সামগ্রিকভাবে এ বিষয়ে এবারের নির্বাচনে কতখানি হাওয়া দেখছো অন্তত শাসক বিরোধী দুই শিবির থেকে? দেখুন, কিছু তপশিলি জাতি আছে যাদের নাম এসআইআর এ কেটে গেছিল, আবার কিছু তপশিলি জাতি আছে যাদের নাম রয়ে গেছে। এখানে যেটা আমরা গিয়ে দেখতে পাচ্ছি, কারণ যারা তপশিলি জাতি উপজাতি আছে তাদের মেনলি যা বোঝানো হয় তারাই সেটা বোঝে, কারণ তারা এখনো পর্যন্ত সেভাবে শিক্ষার আলো দেখেনি। তাই সুতরাং তারা এটাই বলতে চাইছে, যাদের নাম কেটে গেছে তারা কিন্তু এই যে আমাদের যে এখন সরকার আছে তাকে সাপোর্ট করছে, আর যাদের নাম রয়ে গেছে তারা কিন্তু বিরোধী সরকারকে সাপোর্ট করছে, এবং তারা বলছে যে যদি এই সরকার আসে তাহলে হয়তো আমরা আরো উন্নয়ন পাবো, আরো শিক্ষার দিকে আমরা নানা সুযোগ পাবো, এবং চাকরির ক্ষেত্রেও আমরা সুযোগ পাবো। ধন্যবাদ ধন্যবাদ রীতা। আমরা কথা বলছিলাম কান্লা থেকে আমাদের সাংবাদিক রীতা ভট্টাচার্যের সঙ্গে। পূর্ব বর্ধমানের বিধানসভা কেন্দ্র কালনার হাল হকিকত তুলে ধরার চেষ্টা করছিলেন আমাদের সাংবাদিক, এবং এই মুহূর্তে আরও দুজন সাংবাদিক অপেক্ষায় রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের সাংবাদিক রণ ঘোষের সঙ্গে, এবং শিল্পনগরী দুর্গাপুরে আর যেমনটা বলছিলাম প্রত্যাশা অনিবার্য কারণে আমাদের দুর্গাপুরের সাংবাদিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব জলপাইগুড়ি, যেখানে আমাদের সাংবাদিক সৌভিক দত্ত সঙ্গে রয়েছেন। সৌভিক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সৌভিক, আজ এই বঙ্গভোট যুদ্ধের প্রাক পর্বে প্রথম দফার নির্বাচনের আগে প্রচার পর্ব কেমন দেখছো? মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো উত্তরবঙ্গ সফরে রয়েছেন, এবং এরই মাঝে সাপ্লিমেন্টারি যে নাম লিস্ট তালিকা তা প্রকাশের বিষয়ে একটা দিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজ সন্ধেবেলায়। যা নির্বাচন যে দু দফায় রয়েছে 23 এবং 29 তারিখ, তার দুদিন আগে অর্থাৎ 21 এবং 27 তারিখ যাদের নাম ট্রাইব্যুনালে বিবেচনার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে থেকে অতিরিক্ত একটি তালিকা প্রকাশ করা হবে, যা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো, এবং স্বাভাবিকভাবেই তার সমর্থকদের মধ্যেও সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আমি তোমার কাছে জানতে চাইছি সামগ্রিকভাবে আজ দিনটা তোমার ওখানে কেমন? দেখো, আজকে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনসভা ছিল কোচবিহার জেলায়, তাই একাধিক কর্মসূচি জনসভা ছিল। সেই জনসভাতেই কিন্তু দেখা গিয়েছে যে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা আলাদা উল্লাস। তোমাকে বলে রাখতে চাইবো, কুচবিহার এলাকায় কিন্তু প্রচুর মানুষের এই নাম কিন্তু বাতিল হয়েছে, ডিলেট হয়েছে। তাদের মধ্যে যে একটা আলাদা রকম উল্লাস লক্ষ্য করা গিয়েছে, অর্থাৎ উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে, চোখে মুখে একটা ছাপ লক্ষ্য করা গিয়েছে। তার কারণ তোমাকে জানিয়ে রাখতে চাইবো, কিছুটা হলেও স্বস্তিতে পড়েছে কিন্তু তৃণমূল শিবির কোচবিহার জেলায়। কারণ তৃণমূল শিবিরের তরফে দাবি করা হয়েছিল যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু একটা দাবি করেছিল তৃণমূল নেতৃত্ব, এবং তাদের দাবি ছিল যে তাদের কর্মী সমর্থকদেরই কিন্তু প্রচুর নাম কিন্তু ডিলেট হয়েছিল, এবং যার ফলে যে নির্বাচন কমিশন যে আজকে যে সুপ্রিম কোর্টে যে ঘোষণাটি হয়েছে সেই ঘোষণা নিয়ে রীতিমতো কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু কোচবিহারে জনসভা করেছেন এবং উত্তরবঙ্গ সফরে রয়েছেন। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বার্তা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন, এবং এক হাত নিয়েছেন কিন্তু বিরোধী শিবির বিজেপিকে। এবং তোমাকে জানিয়ে রাখতে চাইবো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোচবিহার সহ আলিপুরদুয়ার জেলা নিয়ে কিন্তু বেশ চিন্তিত রয়েছে। তার কারণ এই আলিপুরদুয়ার জেলায় কিন্তু তৃণমূলের সেরকম ভাবে গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনেও কিন্তু ফলাফল ভালো নয়, এবং কোচবিহার জেলাতেও কিন্তু একই ফলাফল কিন্তু রয়েছে তৃণমূলের। সেজন্য কিন্তু এই দুই জেলাকে পুনরুদ্ধার এবং এই দুই জেলায় যাতে এই বিধানসভায় সাফল্য পায় তৃণমূল, সেদিকে নজরে কিন্তু তৃণমূল সুপ্রিমো রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে জনসভা করেছেন, তেমনই কিন্তু আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জনসভা করেছেন। ভাস্কর দা। সভায় মানুষের উচ্ছ্বাস কতখানি চোখে পড়ছে, এবং এ দেখে কি কিছু আবহাওয়া ভোটের অন্তত আঁচ পাওয়া যাচ্ছে? সৌভিক, ভাস্কর দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি। প্রশ্নটা একবার করলে ভালো হয়। সৌভিক, দেখো, জলপাইগুড়িতে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 6টি সংরক্ষিত।
এবং তুমি যেমনটা বললে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উত্তরবঙ্গ প্রচারে রয়েছেন। শুধু তো তারাই নয়, বিজেপিও বিশেষভাবে প্রচার চালাচ্ছে এবং সময় তো ফুরিয়ে আসছে। এক তো 23 তারিখের নির্বাচন, তার আগে আবার 21 তারিখের একটা বিষয় চলে এসেছে যেখানে সাপ্লিমেন্টারি নামের তালিকা আবার প্রকাশিত হবে প্রথম দফার ভোটের। অর্থাৎ প্রচার তো ছিলই, এবার ওই ভোটার স্লিপ পৌঁছে দেওয়া এবং উদ্বুদ্ধ করা যারা অন্তত এসআইআর এর জনিত কারণে নাম তালিকা থেকে বাদ পড়েছিল তাদেরকে ভোটমুখী করা, এই সমস্তগুলো বোঝানোর বিষয় রয়েছে। আমি তোমার কাছে জানতে চাইছি যে এখনো পর্যন্ত যা প্রচার চলছে তার নিরিখে কোনো সিদ্ধান্তে কি আসা যায় যে এই বিধানসভা আসন থেকে এদের এই রকম পরিণতি হতে পারে? এক এক করে বলতে পারো কিছু? দুটো তিনটে বিধানসভা বললেই হবে, তুমি তোমার মতো করে বলো। দেখো, জলপাইগুড়ি জেলায় এই 7টি বিধানসভা রয়েছে। এই 7টি বিধানসভা নির্বাচন, এই 7টি বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে। এই 7টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল বিজেপির একটা জোর টক্কর রয়েছে। কিন্তু তোমাকে বিশেষ করে যদি বলতে হয়, ধূপগুড়িতে কিন্তু সমানে সমানে লড়াই চলছে। তৃণমূল বিজেপি একদম সমানে সমানে প্রচার চালাচ্ছে, তাদের লড়াইও কিন্তু এই বিধানসভায় অন্ততপক্ষে সমানে সমানে রয়েছে। এখনো পর্যন্ত বলা মুশকিল যে এই বিধানসভা থেকে জয়লাভ কে করতে পারে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে যে নাগরাকাটা বিধানসভা চাবলাই এলাকা, সেখানে কিন্তু বিজেপি প্রার্থী 24,000-এরও বেশি ভোটে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল এবং সেখানে তৃণমূল কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে এবং সঞ্জয় কুজুর তৃণমূলের প্রার্থী হয়েছেন। বেশ সুনাম রয়েছে সেখানে সঞ্জয় কুজুরের। এবারে কিন্তু তৃণমূল সেই নাগরাকাটা আসনটি নিয়ে কিন্তু বেশ আশায় রয়েছেন এবং পাশাপাশি সেই নাগরাকাটা বিধানসভায় কিন্তু আমরা গিয়েছিলাম এবং সেখানে মানুষদের সঙ্গে, যে চাবলা এলাকার মানুষদের সঙ্গে কথা বলে কিন্তু যেটা মনে হয়েছে যে বিজেপি বিধায়ককে কিন্তু সেরকম ভাবে এলাকায় দেখা যায়নি গত 5 বছর এবং সেরকম ভাবে কিন্তু উন্নয়ন করতে পারেনি বিজেপি বিধায়ক, যার একটা প্রভাব পড়তে পারে সেই বিধানসভা এলাকায়। সেখানে কিছুটা হলেও তৃণমূলকে এগিয়ে রাখা যেতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এবং পাশাপাশি মালবাজার বিধানসভা চাবলা এলাকা, সেখানে কিন্তু বিদায়ী মন্ত্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের বিদায়ী মন্ত্রী গুরুচিক বড়াইক, তাকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানে কিন্তু তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। এবং ময়নাগুড়ি আসনেও কিন্তু জোর সমানে সমানে লড়াই চলছে। সেখানেও কিন্তু বিজেপি এবং তৃণমূল, সেখানে বিজেপির একটা গোষ্ঠী কোন্দল ছিল, কিন্তু গোষ্ঠী কোন্দলের পরে একটা সময় এসেছিল যে যেখানে তৃণমূলের প্রচার দেখে মনে হচ্ছিল এবং বিজেপি প্রচারে তখন নামতেই পারেনি, সেই সময় মনে হচ্ছিল তৃণমূল হয়তো অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি বলছে যে সেখানে যেভাবে যোগদান কর্মসূচি চলছে, সেখানে যেভাবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান, বিজেপি থেকে তৃণমূল যোগদান চলছে, তাতে কিন্তু সমানে সমানে লড়াইয়ের মধ্যে বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। ভাস্কর দা, একটা বিষয় দেখো, উত্তরবঙ্গে, শুধু উত্তরবঙ্গে নয়, সামগ্রিকভাবে এবারের বিধানসভা নির্বাচনে শহরমুখী উন্নয়ন এটাই বেশি হচ্ছে। শহর ব্যতি রেখে যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, জলপাইগুড়ি জেলায় এটা কতখানি ইস্যু যে উন্নয়ন কি শুধুমাত্র শহরমুখী, না উন্নয়নের ধারা প্রবাহিত হয়েছে শহর থেকে প্রত্যন্ত এলাকাতেও? দেখো, একদমই তাই। প্রত্যন্ত এলাকায় বলতে গেলে কিন্তু কিছু রাস্তাঘাট থেকে শুরু করে এবং বাড়ি বাড়ি পানীয় জলের একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু সঠিক সময় বিভিন্ন জায়গায় পানীয় জল আসছে না। প্রত্যন্ত এলাকায় কিন্তু এখনো পর্যন্ত সেভাবে একটা যে উন্নয়নের যে ছাপ, সেটা কিন্তু লক্ষ্য করা যায়নি। কারণ শহরমুখী তো উন্নয়ন একটা বলা যেতেই পারে এবং শহরে যেভাবে উন্নয়ন হয়েছে এবং বড় বড় বিল্ডিং দেখতে পাওয়া যায় শহরের বিভিন্ন জায়গায় কিন্তু উচ্চ বাতিস্তম্ভ থেকে শুরু করে বিভিন্ন রকম উন্নয়ন লক্ষ্য করা যায়। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত বহু এলাকায় কিন্তু সেতুর একটা বিশাল সমস্যা রয়েছে জলপাইগুড়ি জেলায়। অর্থাৎ যে সমস্ত নদীগুলো রয়েছে, সেই সমস্ত নদীগুলোতে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে সেতুর একটা দাবি, সেই সেতু কিন্তু পাকা সেতু কিন্তু কোথাও গড়ে উঠতে পারেনি। তোমাকে ধরে ধরে যদি নাম বলি তাহলে কিন্তু বলা যেতে পারে যে ডুডুয়া নদী থেকে শুরু করে কিন্তু বহু জায়গায় জলঢাকা নদী, বামনি নদী, এই সমস্ত নদীগুলি যে রয়েছে সেই নদীর উপরে কিন্তু যে স্থায়ী পাকা সেতুর দাবি বহুদিনের, কিন্তু সেটা এখনো পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি। সেখানে কখনো বাঁশের সাঁকো এবং নৌকো দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি বর্ষার সময় কিন্তু ব্যাপক একটা সমস্যায় পড়তে হয়। জলের স্তর বৃদ্ধি পেলে কিন্তু নদীতে নৌকো চলাচল বন্ধ থাকে, ফলত মানুষের চলাচল এক প্রকার কার্যত বন্ধ হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত এলাকাগুলিতে সেতু থেকে শুরু করে পানীয় জলের সঠিক সময়ে পানীয় জল আসা থেকে শুরু করে উচ্চ বাতিস্তম্ভ থেকে শুরু করে আরো রাস্তাঘাট, বিভিন্ন রকম উন্নয়ন কিন্তু প্রত্যন্ত এলাকায় খুবই দরকার। এটা কিন্তু একটা বড় একটা ইস্যু হতে চলেছে এবারের নির্বাচনে। ভাস্কর, সামগ্রিকভাবে রাজ্য জুড়ে এটা যেমন ইস্যু, তেমনি একটা প্রশ্ন তোমাকে শুরুতে করেছিলাম, তুমি হয়তো সেটা শুনতে পাওনি সে সময়, আমি আরো একবার রিপিট করছি প্রশ্নটা। দেখো,
জলপাইগুড়িতে 7টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 6টি হচ্ছে সংরক্ষিত, এবং এই সংরক্ষণের মাধ্যমে তপশিলি জাতি এবং উপজাতি উন্নয়নের প্রসঙ্গটা সামনে আসবেই। আমি তোমার কাছে জানতে চাইছি যে এই তপশিলি জনজাতি এবং উপজাতি উন্নয়ন প্রসঙ্গে উন্নয়নটা কত বড় ইস্যু জলপাইগুড়িতে? দেখো, এটা কিন্তু একটা বড় ইস্যুই, কারণ বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সংরক্ষিত, তুমি বললে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু নির্দল প্রার্থী লক্ষ্য করা যাচ্ছে। তপশিলি জাতি থেকে শুরু করে রাজবংশী জনজাতির মানুষেও কিন্তু বহু জায়গায় কিন্তু বিধানসভা কেন্দ্রে কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে একটা নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থী দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের উন্নয়ন হয়নি এবং তাদেরকে নিয়ে নতুন করে আলাদাভাবে কিন্তু ভাবা হয়নি। শুধুই মাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে রাজ্য, দুটি জায়গা থেকেই বহু প্রতিশ্রুতি এসেছে, কিন্তু সঠিকভাবে তাদের কোনো উন্নয়ন থেকে শুরু করে তাদেরকে নিয়ে আলাদাভাবে ভাবা, বিভিন্ন তাদের যে দাবি দেওয়া রয়েছে, মাঝে মধ্যেই বিভিন্ন রকম দাবি নিয়ে তারা আন্দোলনে নামতে দেখা যায় তাদের রাস্তায়। সেই সমস্ত দাবি শুধু প্রতিশ্রুতির মাধ্যমেই কিন্তু বয়ে চলেছে, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি, যার ফলে কিন্তু অনেকেই নির্দল প্রার্থীতে দাঁড়িয়েছেন এবং নির্দল প্রার্থীরা দাবি করছেন তারা প্রচুর সংখ্যক ভোট তারা সংগ্রহ করতে পারবেন এবং তারা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন তৃণমূল বিজেপির মধ্যেও। ভাস্কর, ধন্যবাদ। ধন্যবাদ সৌভিক। আমরা জলপাইগুড়ি থেকে কথা বলছিলাম আমাদের সাংবাদিক সৌভিক দত্তের সঙ্গে। প্রত্যাশা, সৌভিক মোটামুটি পরিস্থিতিটা সামগ্রিকভাবে তুলে ধরার চেষ্টা করলো, তাই না? দেখো, জলপাইগুড়ির কথা তো আমরা শুনলাম, এরপর কি করবে? এরপর আমরা দুর্গাপুরের প্রতিনিধিকে পেয়েছি, তো আমরা দুর্গাপুরের প্রতিনিধি রণ ঘোষকে নিয়ে নিচ্ছি, শুনে নেব দুর্গাপুরের আবহাওয়ার, ভোটের যে গরম আবহাওয়া। আমি দেখি যে রয়েছেন কিনা আমাদের সঙ্গে। রণ শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ রণ, একটা বিষয় দেখো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনসভার কথা যদি বলি, পুরুলিয়ার মানবাজারে একটি জনসভা হয়েছে এবং তার পরবর্তীতে শিল্পাঞ্চলে অর্থাৎ শিল্পনগর দুর্গাপুরেও ফুলঝর মোড়ে তার জনসভা ছিল। আমি সামগ্রিকভাবে জানতে চাইছি যে এই বিরোধী দলনেতার জনসভা শিল্পাঞ্চল দুর্গাপুরে ফুলঝরে তার সমর্থকদের উদ্দেশ্যে বা ভোটারদের উদ্দেশ্যে ঠিক কি বলবেন দলীয় প্রার্থীর হয়ে সমর্থনে প্রচারে এসে? হ্যাঁ, আজকে জনসভাটা 3টের সময় হওয়ার কথা ছিল, একটু দেরিতেই হয়েছিল, 5টার দিকে। তবে একটা কথা এখানে পরিষ্কার করে শুভেন্দু অধিকারী যেটা বললো যে প্রার্থী চন্দ্রশেখর এবং লক্ষণ ঘড়ুইকে আপনারা জেতান, এখানের উন্নয়ন হবে। তবে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী তৃণমূলের সমালোচনা করেন এই সরকারের, বর্তমান সরকারের চোর সরকার, কখনো বালি চুরির ঘটনা, কখনো কয়লা, কখনো মাটি, এইসব চুরির ঘটনাগুলো তো সবার সামনে তুলে ধরেছেন। তো আরেকদিকে বেকার ছেলেদের একটা কর্মসংস্থানের, যতদিন না কর্মসংস্থান হচ্ছে তাদেরকে একটা 3,000 টাকার বোধহয় ভাতা দেওয়া হবে, এটাও তিনি ঘোষণা করেছেন। এবং মহিলাদের তো আছেই, 3,000 টাকা করে দেবো। 1 লাখ বিবি, 1 লাখি বিবি বলে যেটা করছেন, তারা যে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের জন্য এই টাকাটা দেবে একসাথে একটা গ্রুপ করে। তো এইগুলো তো আছেই। তো বারবার তিনি একটা কথাই বলছি, দুর্গাপুর সামগ্রী শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে শিল্প তো বন্ধ হয়ে গেছে, বহু শিল্প বন্ধ হয়ে গেছে। এখানে কৃষির বা ব্যবসার কোনো সেরকম জায়গা নেই, ব্যবসায়িক জায়গা নয় এটা। আসানসোল বা বর্ধমান অনিবার্য কারণে কিছু সমস্যা হচ্ছে ইন্টারনেটে, আমরা সেই সমস্যাটা দ্রুত সমাধান করবার চেষ্টা করছি। তবে প্রত্যাশা, দেখো শুভেন্দু অধিকারী শিল্পাঞ্চল দুর্গাপুরে এসে জনসভা করতে গিয়ে খুব স্বাভাবিক যে দলীয় প্রার্থী লক্ষণ ঘড়ুই এবং চন্দ্রশেখর কথা বললেন, প্রচার করছেন, কিন্তু তার পাশাপাশি শিল্পাঞ্চলে শিল্পের উন্নয়ন সেভাবে নজরে পড়ছে না, কর্মসংস্থানের সেরকম আমরা আবারও রানাকে পেয়ে গেছি সঙ্গে। একটা বিষয় বলো তো, যে শিল্পাঞ্চল দুর্গাপুর, এই দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভা কেন্দ্র, এখানকার মূল যে সমস্যা সেই সমস্যাকে কতখানি অ্যাড্রেস করলেন শুভেন্দু অধিকারী? উনি তো বলছেন যে শিল্প করিডর হবে, শিল্প হবে। আমাদের 5 বছর দেখুন আমরা কি করতে পারি। সমস্যাটা থেকে যাচ্ছে কম বেশি।
আমরা দেখে নিই এটা থেকে বেরোনো যায় কিনা। যাই হোক, কথা তো হচ্ছে পশ্চিম বর্ধমান নিয়ে, এবং এই পশ্চিম বর্ধমানে মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুটি বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসেছিলেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী প্রচারে এসে ঠিক কী বলেছেন যদি দেখি, আমরা এটা শুনতে পাই, এবং অবশ্যই আবারও যোগাযোগ করবার চেষ্টা করব রানা ঘোষের সঙ্গে, যদি সম্ভব হয় তাহলে বাকি অংশটুকু যেটুকু শুনতে একটুখানি বিচ্যুতি হলো অনিবার্য কারণে, একেবারেই ইচ্ছাকৃত নয়, এবং রানাও শুনতে পাচ্ছে, রানা একটু অসুবিধা হয়েছিল, তুমি আবার ক্যারি অন করো। মাঝে মাঝে ফোন চলে আসছে বিভিন্ন আচ্ছা রানা, ফোনের স্পিকার একটু অফ করে দাও। বলো। এবার কথা বলো রানা। হ্যাঁ, যেটা বলতে সমস্যা একটু রয়েই যাচ্ছে। হ্যাঁ বলো। দুর্গাপুরে আজকে তো রাজনৈতিক উত্তাপ তো বেড়েই চলেছে, যেহেতু সামনে নির্বাচনের দিন এগিয়ে আসছে, যত এগিয়ে আসছে তত উত্তাপ বাড়ছে। আমি দর্শক বন্ধুদের কাছে একটু ধৈর্য প্রত্যাশা করছি। সমস্যাটা থেকে বেরোতে চাইছি, তো যে কোনো কারণেই হোক এটা থেকে বেরোতে পারছি না, তবুও চেষ্টা জারি রয়েছে। তো যে কথা বলছিলাম যে পশ্চিম বর্ধমানের মোট 9টি আসনের মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, যা একেবারে শিল্পনগরী দুর্গাপুরকে কেন্দ্র করে, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, এবং এই দুটি বিধানসভা আসনে প্রার্থীদের হয়ে প্রচার, পাশাপাশি সামগ্রিকভাবে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার চালাচ্ছেন রাজ্য জুড়ে। তেমনই একটি প্রচার আজ ছিল আমাদের শিল্পাঞ্চলে ফুলঝোর মোড়ে, এবং সেখানে জনসভায় শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন তা জানার আমরা চেষ্টা করছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক পরিস্থিতি এই মুহূর্তে অন্তত সঙ্গ দিচ্ছে না। তাই এই পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে একটু চলে যাব বাঁকুড়া। তবে কথা দিচ্ছি, যদি আবারও সুযোগ হয় আমরা কথা বলবো আমাদের দুর্গাপুরের প্রতিনিধির সঙ্গে, এবং জেনে নেওয়ার চেষ্টা করব যে এই ফুলঝোর মোড়ে এসে বিরোধী দলনেতা ঠিক কী বললেন। এবার একটু কোথায় নজর রাখবো? এবার আমরা যাব দুর্গাপুরের দিকে। না, দুর্গাপুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাব একটু বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় আমাদের সাংবাদিক শাহজাহান আনসারি। শাহজাহান, প্রচার কেমন চলছে? ভোট আবহ ঠিক কেমন বুঝছো? তুমি এর আগে যে বিধানসভা আসন ধরে কথা বলেছিলে তার থেকে বেরিয়ে এসে অন্য দুটি বিধানসভা আসন নিয়ে কথা বলো। বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি কিন্তু সংরক্ষিত। এবার তুমি তোমার মতন করে একটু জানাও, আজ দিনভরের প্রচার কর্মসূচি, মানুষের সাড়া কেমন নজরে এলো? শাহজাহান। একদমই, বাঁকুড়া রানীবাঁধ ব্লকের রানীবাঁধ বিধানসভার মধ্যে গ্রামের মানুষরা গ্রামের বহাল অবস্থার জন্য ভোট বয়কটের ডাক দিয়েছেন। হ্যাঁ বলো শাহজাহান। গ্রামের বহাল রাস্তা অবস্থা, পানীয় জল নেই, বাস্তবে যে পরীক্ষা বারে বারে আবেদন করলো, হাল ফেরেনি। প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন বাঁকুড়া রানীবাঁধ ব্লকের 5টি ব্লকের মানুষজনেরা। রানীবাঁধে ভোট বয়কটের ডাক, বেশ, তারা তো ভোট বয়কটের ডাক দিলেন, তারপর জনপ্রতিনিধিদের ভূমিকা কি দেখছো? জনপ্রতিনিধিরা আশ্বাস, ভোটে তৃণমূল এবং বিজেপির বক্তব্য নেওয়া হয়েছে, তার বক্তব্যতে স্পষ্টভাবে বলছে আমরা ভোটের পর আশ্বাস দিলাম, সেগুলো রাস্তা, পানীয় জল সমস্যা, বিভিন্ন রকম বিষয়ে আমরা দেখব, এবং ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট পেরোলে তড়িঘড়ি আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নেব। দেখো, ভোটের আগে প্রতিশ্রুতি গেলবারেও ছিল। আমি তোমার কাছে জানতে চাইছি, এই যে 5টা বছর অতিক্রান্ত হলো, তাতে করে মানুষজনের যে অভিযোগ, আজ থেকে 5 বছর আগেও এই অভিযোগ ছিল, আজও সেই অভিযোগ রয়ে গিয়েছে,
তারপর মানুষ বাধ্য হয়ে ভোট বয়কটের দাগ দিচ্ছেন। এবার জনপ্রতিনিধিদের এ নিয়ে প্রচার যে চলছে, সেই প্রচারে এই প্রসঙ্গ কি উঠে আসছে, নাকি এটা একেবারেই আলোচনার বাইরে থেকে গেছে? একদমই দাদা, এটা আলোচনার বাইরে রয়ে যাচ্ছে। যখনই গ্রামের মানুষরা ভোট বয়কটে ডাক দিলেন, আমরা প্রতিনিধি হিসাবে যেভাবে যখনই মানুষের কণ্ঠস্বর হিসেবে আমরা যখনই খবর করি, তখনই দেখা যাচ্ছে এবং প্রার্থীর কানে যখনই তুলি যে এরকম ভাবে গ্রামের মানুষের রাস্তা, পানীয় জল নেই। 5টি গ্রাম আছে ব্লকে, তাদের বিধানসভা, রানীবাঁধ বিধানসভায়। তো তিনি আশ্বাস দিচ্ছেন যে আমি বিষয়টা জানি না, আমরা প্রার্থী হিসাবে আমরা যদি জয় হয়ে তৃণমূল এবং বিজেপি, শাসক দল এবং বিরোধী দল দুজনেই বলছে আমরা যদি জিতে আসি, আমরা অবশ্যই এটি তড়িঘড়ি জেতার পর করার চেষ্টা করব। সবই প্রতিশ্রুতি, মানে কেউ কথা রাখছে না। আর ভোট মিটে গেলে পরে মানে জনসাধারণের কাছে যাওয়া মানুষ একেবারে তো তারা ভিআইপি হয়ে যান, এবং তার আগেও যা পরিস্থিতি দেখছি খুব স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ হওয়াটা একেবারে অস্বাভাবিক নয়। তবে একটা বিষয় শাহজাহান, যে তোমার বাঁকুড়ায় গত বিধানসভা নির্বাচনে যা ফল ছিল, সেই ফলের নিরিখে তো অ্যাডভান্টেজ ছিল বিজেপির। যা পরিস্থিতি ছিল তাতে বিজেপির বলবালা ছিল বলা যেতে পারে। এবার নির্বাচনে যদি এই রকম পরিস্থিতি থাকে, মানুষের মধ্যে ক্ষোভ থেকে থাকে, অসন্তোষ থেকে থাকে, তাহলে যখন নির্বাচনটা সম্পন্ন হবে ভোটাররা কোন দিকে ঝুঁকবেন বলে মনে হয়? তুমি কি দেখছো, তোমার কি অনুভূতি? শাসক দলের পক্ষ থেকে তো উন্নয়ন করানো, মানে বারে বারে করার বিষয়ে বলা হচ্ছে, এবং তৃণমূলের যে মানে স্থানীয় নেতা তারা কিছু মানে কাজে গন্ডগোল করার চেষ্টা করছে। নেতৃত্বরা বারবার বলছে যাতে লোকাল যে পরিস্থিতি যেভাবে হচ্ছে সেগুলো বারে বারে করার চেষ্টা করছে, কিন্তু লোকাল যে নেতৃত্ব তাদের জন্য আজকে এই প্রবলেম মনে হচ্ছে দেখা দিচ্ছে। বেশ, দেখো এবারের নির্বাচনে যা কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলোর মধ্যে কর্মসংস্থান, বেকারত্ব একটা বড় ইস্যু, শিল্পায়ন বনাম কৃষি জমি রক্ষা এটা একটা বড় ইস্যু। বাঁকুড়ায় বিশেষ করে যে মানুষজনের বাস, এক তো অনগ্রসর নথিভুক্ত এলাকাভুক্ত বলে বাঁকুড়াকে ধরা হয়, কৃষকদের মূল সমস্যা সেটা কতখানি জনপ্রতিনিধিরা গিয়ে, যারা প্রার্থী রয়েছেন তারা গিয়ে মানুষের সামনে তুলে ধরছেন, সেই সমস্যার সমাধান সুরাহা কতখানি রাস্তা দেখাতে পারছেন তারা? একদমই প্রার্থীরা যে প্রতিশ্রুতি যে ভোটে যেটা এখন সামনে নির্বাচন ভোট, তাই ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বিজেপি হোক ইয়া শাসক দল, সবাই প্রতিশ্রুতি যে আমরা বা সিপিএম বলছে আমরা জিতে আসি, তারপর আমরা এই ব্যবস্থা কৃষকদের হিসাবে যে যারা মূল্য দাম পায় এবং সবকিছু ভালোভাবে হয় তার জন্য আমরা প্রতিশ্রুতি খালি যাই, যা সাধারণ মানুষ এবং কৃষিরা চাইছে প্রতিশ্রুতি নয়, বারে বারে আমাদের উন্নয়ন চাই এবং আমাদের পাশে যাতে সরকার এবং বিরোধী সবাই যেন থাকে। এ তো বোঝা গেল। এর পাশাপাশি যে কথা বলতে চাইবো, দেখো বাঁকুড়ার বেশ কিছু জায়গা আছে যেখানে ডোকরা এবং টেরাকোটা খুব বড় শিল্প হওয়ার সম্ভাবনা রাখে, কিন্তু সেই শিল্পের প্রতি যে অভিযোগ সামনে আসছে প্রশাসন বিশেষভাবে নজর দিচ্ছে না, এটা কি সত্যি? একদমই তাই। যখনই সরকারি কোনো প্রোগ্রাম বা কিছু ইস্যু হয়, তখনই সরকারের পক্ষ থেকে একটু শিল্পীদের কাছে যাওয়া হয় এবং তাদের এখানে আশ্বাস নেওয়া হয়। তারপরে যখনই প্রোগ্রাম শেষ বা সরকারি প্রোগ্রামের করা হয় বিষয় যদি, তখন তার প্রত্যেক আর নজর থাকে না প্রশাসনের। বারে বারে অভিযোগ শিল্পীরা করে থাকে। একটা জিনিস দেখো, এবারের এসআইআর নির্বাচনে একটা বড় ইস্যু, অনেকের নাম বাদ পড়েছে, এবং বাদ পড়া নামের নিরিখে যদি ভোটের হিসাব করি, এর আগে যা তোমার 12টা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা যেটা কথা বলছিলাম যে 12টার মধ্যে 6টা সংরক্ষিত, এক্ষেত্রে যা ফল ছিল, এবারের ফলাফল কি তার মধ্যে কোনো তারতম্য ঘটতে চলেছে মানুষের এই ক্ষোভ অসন্তোষ ব্যাপারটাকে ইস্যু করে? একদমী এসআইআর কে নিয়ে যে সাধারণ মানুষটা যেভাবে হয়রানির শিকার হয়েছে, তার দিকে তো মানে সবাই তো সাধারণ মানুষ এবং মানে বিরোধীদের যে দল বিজেপির দিকে আঙ্গুল তুলছে, এবং শাসক দল সেটাকে মানে ফায়দা তোলার চেষ্টা, এবং এসআইআর যে প্রক্রিয়া, এসআইআর যেভাবে সাধারণ মানুষকে হয়রানির শিকার, বিভিন্ন ফর্ম, বিভিন্ন রকম ডকুমেন্টস থেকে শুরু করে, তো সাধারণ মানুষ সেটা এক পক্ষে বলা যেতে পারে যে শাসক দলের দিকেই ঢোল থাকবে মনে হচ্ছে।
দেখো, প্রায় 1.18 লক্ষ নাম বাদ পড়েছে এবার বাঁকুড়ার যে ভোটার তালিকা, সেই তালিকার মধ্যে থেকে 1.18 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আর আজ সন্ধেবেলার যা খবর, সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসেছে, আমি একাধিকবার এই অনুষ্ঠানে বললাম, যারা শোনেননি তাদের জন্য আরও একবার বলছি যে আমরা জানি যে 2 দফায় রাজ্যের নির্বাচন হচ্ছে 23 এবং 29 তারিখ, এবং এই 23 ও 29 তারিখের ঠিক দুদিন আগে অতিরিক্ত করে প্রথম দফার যে ফ্রিজ হয়ে যাওয়া তালিকা ছিল তারপরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ ন্যায়ালয়ের তরফে। আবার দ্বিতীয় দফার যখন নির্বাচন রয়েছে 29 তারিখ, তার দুদিন আগে অর্থাৎ 27 তারিখ আবারও একটি সাপ্লিমেন্টারি নামের তালিকা প্রকাশিত হবে, যা স্বাভাবিকভাবে শাসক দলকে উচ্ছ্বসিত করেছে, অন্তত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। উত্তরবঙ্গ প্রচারে থেকে সেখান থেকে তিনি মিডিয়ার মুখোমুখি হয়ে যে কথা জানিয়েছেন সে খবর আমরা জানতে পাচ্ছি, এবং স্বাভাবিকভাবেই উৎসাহিত শাসক দল, তাদের সুপ্রিমো যেহেতু উচ্ছ্বসিত, বিরোধী দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি বা জানতে পারিনি। তবে একটা বিষয়, যে নির্বাচন যত এগিয়ে আসছে, রুটমার্চ চলছে এবং পুলিশি বিন্যাসও ইতিমধ্যেই সাজানো হয়ে গিয়েছে। আমি শাহজাহান তোমার কাছে জানতে চাইছি যে নির্বাচনের জন্য জেলা কতখানি প্রস্তুত প্রশাসনিক স্তরে এবং জনমানসের দিক থেকে কতখানি তৈরি বাঁকুড়া জেলা? একদমই বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, যেমন গতকালই বাঁকুড়া বরজোড়া বিধানসভা প্রখণ্ড এলাকায় এবং বাঁকুড়া জেলা শাসক এবং বাঁকুড়া জেলা পুলিশ সুপার যৌথ উদ্যোগে এবং কেন্দ্র বাহিনী সহ রুটমার্চ করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। এর সাথে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এবারে ভোট, কারণ সেই নিয়েও জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার তাদের সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষ আশ্বস্ত হয় যাতে আমরা ভোট প্রক্রিয়া যাতে কোনো রকম গন্ডগোল বা কোনো রকম ভাবে যা কিছু হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নাম্বার দেওয়া হচ্ছে এবং প্রশাসন যাতে ভালোভাবে দেখতে পারে সেই বিষয়টা একদম নজর চোখে রাখছে প্রশাসনের পক্ষ থেকে। ধন্যবাদ শাহজাহান। আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক শাহজাহানের সঙ্গে, শাহজাহান আনসারি বাঁকুড়ার প্রতিনিধি আমাদের, সেখানকার পরিস্থিতি তুলে ধরছিলেন। তবে শাহজাহানের সঙ্গে যে বিষয়ে কথা বলছিলাম সে বিষয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চাইব। দেখুন, যে এই যে রুট মার্চ, এই যে ভোটের আগে ভোটারদেরকে মানসিকভাবে প্রস্তুত করা, তাদের বড়া ভয় দেওয়া যে আপনারা নিশ্চিন্তে ভোট দিতে ভোট কেন্দ্রে যান, নির্বাচন কমিশনের তরফে যেমন প্রচার করা হচ্ছে, পাবলিসিটি করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু টহলদারিও চলছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চাইব, দেখুন। বাঁকুড়া জেলার আসন্ন প্রথম দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও সাধারণ ভোটারদের আস্থা বাড়াতে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো। 23 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনের আগে জেলার বিভিন্ন স্পর্শকাতর বুথ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই বাঁকুড়ার বরজোড়া বিধানসভা কেন্দ্রের পকনা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথ টহলে নামলেন জেলা শাসক অনিশ দাশগুপ্ত এবং পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এদিন পকনা বাজার সংলগ্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তারা। ভোটারদের আশ্বস্ত করে জানানো হয়, ভোট গ্রহণের দিন কোনো রকম সমস্যা বা ভয়ভীতি থাকলে তা যেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে কিছুটা নিশ্চিন্ত বোধ করছে। জেলা শাসক অনিশ দাশগুপ্ত জানান, জেলার চিহ্নিত স্পর্শকাতর বুথগুলিতে ধারাবাহিকভাবে নজরদারি চালানো হচ্ছে। আগামী কয়েকদিন ধরে আরো বিভিন্ন এলাকায় এই ধরনের টহল ও পরিদর্শন চলবে। তো এখানে আমরা রুট মার্চটা করলাম, এসপি সাহেবও আছেন, আমরা চাই সিএপিএফও আছে। তো মানুষের সাথে কথা বললাম, বাজার এলাকাটা ক্রস করলাম। তো ওনারা বললেন যে এমনিতে কোনো সমস্যা নেই, শান্তিপূর্বকই আছে। তো আমরা ওটাই আশ্বাসন দেওয়ার জন্য এখানে এসেছিলাম যে যেন কোনোভাবেই কোনো ভায়োলেন্স না হয় আর কোনো কেউ ভয় না দেখায়। তো এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আরও জায়গায় আমরা করবো, যেখানে যেখানে চিহ্নিত হয়েছে এরকম ভালনারেবল এরিয়া, ওগুলোতে আবার আমরা কাল পরশুও যাব। অন্যদিকে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গিয়েছে
আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। আপনারা জানেন যে আমরা গোটা জেলা জুড়েই ডিএম স্যারও প্রত্যেক জায়গাতেই প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমি চেষ্টা করছি, আমরা জেলা জুড়েই রুট মার্চ করছি, কিন্তু বিশেষভাবে কিছু কিছু জায়গাতে আমরা, যেমন আপনারা বলছেন স্পর্শকাতর যে জায়গাগুলো আছে, আমরা গুরুত্ব দিচ্ছি। তার সেই কারণেই আজকে আমরা মেজিয়ার যে তারাপুকুর সেখানেও গেছিলাম এবং আজকে বড়জোড়ার পখন্না বাজারেও আমরা এসেছি এবং এখানে রুট মার্চ করা হয়েছে এবং আগামী 2-3 দিনে যে কোনো যে স্পর্শকাতর জায়গাগুলো আছে আমাদের বাঁকুড়া জেলার, আমরা সেগুলোও কভার করব। প্রশাসনের এই সক্রিয় ভূমিকায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভোটারদের মনোবল বাড়াতে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যেমনভাবে সক্রিয় নির্বাচন কমিশন, তেমনইভাবে প্রশাসনিক স্তরে তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। তেমনই একটি প্রতিবেদন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি শাহজাহান আনসারির পাঠানো, যা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই প্রতিবেদনের সঙ্গে সঙ্গেই শেষ করব আজকের বাংলার ভোট যুদ্ধ। শেষ করবার আগে কথা বলবে, হ্যাঁ কিছু তো ত্রুটি বিচ্যুতি হলো, তার জন্য মার্জনা চাইছি এবং পরবর্তীতে আবারও আপনাদের একইভাবে আমাদের সঙ্গে পাবো। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা করবেন। এবং বাংলার ভোট যুদ্ধ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।